আরে এমন করবেন না, দয়া করে আমাদের যেতে দিন। আজ সত্যি একদম আয় হয়নি। এই হেতালের বাড়ি মেরে এক্ষুনি সালাদা শেষ করে ফেল। কি করছেন? এভাবে সবকিছু ভাঙবেন না, কি করছেন নাকি? অনিমেষ, কাম অন, জাম্প। আরে তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। মা, এভাবে চললে বাবার আত্মা শান্তি পাবে না। আপনি বলেছিলেন না আমি 4 আনার ডিটেকটিভ হয়ে আপনার দপ্তরে ঢোকার সাহস পাই কোথা থেকে? তবে একটু কষ্ট করে তাকিয়ে দেখুন, আমার লোকবলটা দেখতে পাচ্ছেন? ফায়ার! শুনতে থাকো, সঙ্গে থাকো নিশিডাক গল্পের আড্ডা। अरे बैठा टाने है माजी सुनियो पर कहे, अरे टैके गोजो खुचरा बख्शीस नदिया में डहे, अरे चले चले बैठा टेने पाल तुले दछुट, अरे हाल देखो चामुर चुमुर ढेवे खेला शुट। অনিমেষ, কেমন লাগছে বলো? ও আজকে না মানে মনটা একেবারে মনে হচ্ছে দূর দূরান্ত পর্যন্ত সাঁতরে পার হয়ে যায়। কথা বলতে ইচ্ছে করছে না, শুধু চোখ বন্ধ করে গায়ে হাওয়া লাগাচ্ছি, বুঝেছো? এই সময়টা ভালো করে উপভোগ করে নাও। এমন ছুটি আবার কবে পাবে তার তো ঠিক নেই। তা যা বলেছো। আমি কিন্তু যেন ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি মানে সুন্দরবনের দিকে আসতে পারবো আমরা। মাঝখান থেকে আমার অনেকগুলো কাজ বাকি পড়ে গেল। ছাড়ো না, কলকাতার কংক্রিটের দেওয়াল থেকে যখন একবার বের হতে পেরেছি তখন এই বাইরের খোলা বাতাসের মধ্যে ওসব কাজকর্মের কথা নাই বা টানলে। বাবু, নৌকা কিন্তু আর বেশি দূর যাবে না, ওই সামনের চড়াটা আপনাদের নামিয়ে দেবো। সে কি এত আগে নামিয়ে দিলে যে? আমাদের তো এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে। আমাদের অতিথিশালা এখান থেকে এখনো বেশ খানিকটা দূরে। আপনি অন্তত আরেকটু আগে চলুন, প্রয়োজন পড়লে আপনি আরেকটু বেশি দাম নেবেন। ও না না, হবে না বাবু, আর আপনাদের দুজনের জন্য ওদিকে ঢুকতে হলে আমাকে আর পান দিয়ে বাড়ি ফিরতে হবে না। কেন, ওখানে কি বাঘের ভয় আছে নাকি? আরে বাবু, বাঘ তো একেবারে ঘাড়ে কামড়ে পুরোপুরি মেরে ফেলবে, তবে এই ভয় বাঘের নয় বাবু, মানুষের জন্য। এই চড়া থেকে সামনের চড়ার দিকে যেতে গেলেই মানুষ খুন হয়। কে খুন করে? সে অনেক জটিল ব্যাপার বাবু। আর আপনারা এখান থেকে কয়েকদিনের জন্য ঘুরতে এসছেন, থাকুন, আনন্দ করুন, তারপর ঘরের ছেলে ঘরে ফিরে যান। একটা কথা জেনে কি করবেন? আজ পর্যন্ত ওই চড়ায় কটা মৃত্যু দেখেছেন? এলাকার দাদাদের কথা শুনে চললে কোনো বিপদ হয় না, তবে তবে সেটা অমান্য করলেই মুশকিলে পড়তে হয়। সবাইকে তো আর প্রকাশ্যে মারা যায় না, তাই অনেক সময় ফাঁক বুঝে নৌকার তলে ছোট্ট ফাঁড়া করে রাখা হয়। গভীর রাতে নৌকার মধ্যে জল ঢুকতে শুরু করে, আর এখানকার অবস্থা তো ডাঙায় বাঘ, জলে কুমির। কত মানুষ এইভাবে কুমিরের পেটে চলে গেল, কিন্তু কে কার দিকে আঙুল তুলবে? প্রমাণ কোথায়? যদি কোনো মানুষকে বনের পশু পাখি আক্রমণ করে মেরে ফেলে, তার দায় কি সরকারের হতে পারে? কিচ্ছু হবে না। আপনাকে কে বলেছে এর দায় সরকারের নয়? আপনি জানেন আপনাদের মতন এই সমস্ত পিছিয়ে পড়া অঞ্চল ও জনগোষ্ঠীর উন্নতির জন্য সরকার থেকে ঠিক কতটা মূল্য বরাদ্দ করা হয়? এই অঞ্চলটা তো ধীরে ধীরে একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হচ্ছে। তবে এখানকার মানুষের উন্নতির জন্য আপনাদের শাসক শ্রেণী কি এখনো কিছু ভাববে না? দেখুন বাবু, ওসব কথা শুনতেই ভালো লাগে। আপনার মতন এমন অনেকেই এসে প্রথম দিন অনেক আশা দেখিয়ে ভালো ভালো কথা বলে যায়, কিন্তু কাজের বেলায় কারোর ছাপ দেখতে পাইনি। তাও তো আমার অবস্থা পেটে গামছা বাঁধার মতো নয়, অনেক ভালো আছি। কিন্তু এখানে যারা ভালো করে খুঁজলেও এমন ঘর পাবে না, সে যারা জেলে নুন আনতে পান্তা ফুরে ভালো করে একবেলা মাছ ভাতও খেতে পারে না। তাদের কি হবে বলুন তো? আপনাদের এখানে কটি স্কুল আছে? স্কুল বাড়ি থাকা আর না থাকা দুটোই সমান এখানে। আগে তো ধীরেন মাস্টারমশাই ছিলেন, ওনার চেনা জানা কয়েকজন জুটিয়ে এনে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ছেলেমেয়েদের ডেকে আনতেন, পড়াশোনা করাতেন। আমার মেয়েও তো সেইবার স্কুলে গিয়েছিল, তার একটু অক্ষর জ্ঞান হয়েছে। হাতে গুনে দিন 15 ক্লাস করার পরেই স্কুল বাড়ি ভাঙচুর করে ধীরেন মাস্টারমশাইয়ের মাথা ফাটিয়ে ওসব পাঠ বন্ধ হয়ে গেছে। আপনারা কেউ এর জন্য প্রতিবাদ করেননি? কেন, মরার জন্য পাক না গজিয়েছে নাকি যে প্রতিবাদ করতে যাব? দেখুন বাবু,
আমার কথা খুব সোজা, আর এসব কাজ করে কোনো লাভ নেই। আমাদের কে কাজ দেবে? পড়াশোনার বিষয়টা আপনাদের মতন ভদ্রলোকদের মুখেই মানায়। আমাদের মতন মানুষদের সংসারের যে অবস্থা, তাতে এত টাকা খরচা করে স্কুলে পাঠাবার মতো ক্ষমতা আমাদের নেই। আর তার থেকে বরং আশেপাশের দোকানে ঢুকে গেলে বা এসব টুকটাক কাজ নিলে ঘরে 2 পয়সা আসবে। কিন্তু এতে যে প্রজন্মের পর প্রজন্ম অশিক্ষিত হয়ে থেকে যাবেন। শিক্ষার আলো থেকে যত দূরে থাকবেন তত বেশি করে মানুষ আপনাদের ঠকিয়ে চলে যাবে। এই আপনারা ভাড়া দিয়ে নামুন তো। উফ, সে তখন থেকে আপনাদের জ্ঞানের বাণী শুনে শুনে আমার কানের পোকা একেবারে নড়ে গেল। পারা যায় না। নৌকোর মধ্যে আমি আর অনিরুদ্ধ ছাড়াও আরও 2 জন মাঝি ছিলেন। এতক্ষণ পর্যন্ত পিছনের দিকে ছইয়ের আড়াল থেকে যিনি বসেছিলেন তিনি এবার উঠে এসে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার অবতারণা করলেন। আমি উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাব, ঠিক সেই সময় নৌকাটা যেন দুলে উঠল খুব জোরে। সাবধান অনিমেষ, আমার হাত ধরো। আমাদের তল্লাতে ঢুকেছিস কোন সাহসে? আজকে শালা সব কটাকে মেরেই ফেলবো। অনিরুদ্ধ আমার হাতে একটা হ্যাঁচকা টান মেরে আমাকে বসিয়ে দিল। আরেকটু হলেই ভারী চেলাকাঠের এক বাড়িতে আমার মাথাটা দুটুকরো হয়ে যাচ্ছিল। এগুলো কি হচ্ছে কি? আপনারা কারা? এভাবে আমাদের উপর আক্রমণ করছেন কেন? আমাদের কাছ থেকে লুটপাট করার মতো কিন্তু বিশেষ ধনদৌলত কিছুই নেই। এই শালা, এক কথার কতবার তোদের পাখি পড়ার মতো বোঝাতে হবে? হ্যাঁ শালা, মগজে কি কিচ্ছু ঢোকে না? এবার আমাকে মাফ করে দেন, আর কোনো দিনই ভুল হবে না। আসলে কথা বলতে বলতে নদীর চড়া পেরে কখন এদিকে চলে এসেছি বুঝতে পারিনি। আমার মাফ করে দেন। কোনো একটা শহরের লোক দেখলেই তোদের এত কথা কিসে পায় সেটাই তো বুঝি না। মানুষের সাথে কথা না বললে কাজ করব কেমন করে? পেট চালানোর জন্য ঘরের ভাতটাকে কেউ মাগনা দেয়? চুপ, মাথা গেছে নাকি? আর যা ঘটেছে সব আমার একার দোষে ঘটেছে। তুই এত কথা বলছিস কেন? না দাদা, চুপ করবো না। এখন কি পারাপার করাটা ওদের কাছ থেকে শিখতে হবে নাকি? এ জগাই, এদিকে তাকা। দেখছিস এই তাটা দেখ, একদম গলাটা নামিয়ে দেবো শালা। 2 দিন কলকাতা শহরে হাওয়া লাগিয়ে দেখছি খুব বলি ফুটেছে, খুব। ওই গলাটা এক কোপের নামিয়ে দিলে আর বেশি সময় লাগবে না মরতে। সে তোমরা করতেই পারো, তবে মাথায় রেখো সব অন্যায়ের কিন্তু একটা শেষ থাকে। বড্ড বেশি বলি কাবাচ্ছিস দেখছি। তবে আজকে এর একটা হেস্তনেস্ত করতে হবে শালা, দাঁড়া। এত কথা না বাড়িয়ে জগাইকে নৌকা থেকে টেনে নামিয়ে নে, এই জলে শালা কেটে ফেল। না 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 না, আমায় মাফ করুন। ওর অল্প বয়স, ও কী বলতে কখন কি বলে ফেলেছে আমি বুঝতে পারি না। আপনি এর পরের বার থেকে ওকে আমার সাথে আর কাজে আনবো না। ও আসবে না, দেখতে পাবেন না। জানে মারবেন না। ওর হয়ে আমি আপনার পা ধরে ক্ষমা চাইছি। কি করবো বলুন, ওর ভুল হয়ে গেছে। ভালো করে কান খুলে শুনে নে তোর দাদা কি বলছে। তোর দাদার জন্যই জানটা নিলাম না। আজ বাড়ি গিয়ে ভালো করে আমাদের ইতিহাসটা পড়ে নিস। এরপরও যদি কোনো সমস্যা থাকে তবে সন্ধ্যার সময় আমাদের ডেরায় চলে আসবি, সব বুঝিয়ে দেবো। এবার টাকা ছাড়, টাকা। কিসের টাকা? এখনো পর্যন্ত একটাও পারাপার হয়নি। আর আমাদের জায়গায় ঢুকে এখনো পর্যন্ত যে আমাদের সঙ্গে চেপা করলি, সময়ের একটা দাম দিবি না? টাকা ছাড়। সময়ের দামটা তো আমাদের বুঝে নেওয়া উচিত। কাজের সময় তো তোমরাই বিরক্ত করলে। এই তুই ওকে সামনে নে, নয়তো আজ এখানেই আমি রক্ত গঙ্গা বই দেবো। আবার গুনছিস কি? চল ছাড়, এটা দে, পুরোটাই দে আমাদের, দে শালা। কাজটা কিন্তু ভালো করলে না। সবাই নৌকা থেকে নাম তো। আজকে এটাকে নিয়েই যাব। নাম, সবাই নাম। আরে এমন করবেন না, দয়া করে আমাদের যেতে দিন। আজ সত্যি একদম আয় হয়নি। হয় আজকে এটাকে আমাদের সাথে অক্ষত নিয়ে যাব, আর নয়তো এটাকে ফালা ফালা করে কেটে এই জমিতে ফেলে রেখে দিয়ে যাব। এবার বল কি চাস? নৌকোয় একটা আঁচড় দিয়ে দেখো, তারপর দেখো তোমাদের কি অবস্থা করি। আমাদের চোখের সামনে একটা অসম লড়াই শুরু হয়ে গেল। নিরস্ত্র থেকে বেশিক্ষণ ওই মাঝি মোল্লার ভাইরা নিজেদের হক আদায় করতে পারেনি, এবং হাতাহাতি থামাতে অনিরুদ্ধকেও সেখানে ছুটে যেতে হলো। ছাড়ুন বলছি, ছাড়ুন ওনাদের। আপনাদের আমি থানায় নালিশ জানাবো। আমাদের সাথে অন্যায় করে আপনারা এভাবে পার পেতে পারেন না। জগাই, আমাদের সাথে মুখে মুখে তর্ক করে বড় ভুল করছিস, কিন্তু বড় ভুল করছিস। দোকান আমরা নিয়ে গেলাম, আমাদের পাওনা মিটিয়ে দিয়ে এটা সারিয়ে নিয়ে যাস। দেখুন, আমরা পর্যটক,
আমাদের কাছে মূল্যবান কিছুই নেই, তাছাড়া পর্যটকদের সাথে আপনাদের ভালো ব্যবহার করা উচিত। আমরা এখানে আসছি বলে আপনাদের দুটো আয় হয়। ওরে তোদের আসা দেওয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা হলাম এই এলাকার রাজা। এলে এ তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি যা আছে সম্পর্ক। বার করে দাও অনিমেষ, অন্য উপায় নেই। আমাদের একজনের কপালে একটা দা আর অপরজনের মাথার পিছনে কাঠ ধরে আমাদের বেশিরভাগ টাকা কড়ি সমস্ত ওরা লুটে নিল। তারপর জোরপূর্বক দখল করা নৌকায় চেপে অন্য পথ ধরল। দেখলেন তো আপনাদের কথা শুনতে গিয়ে আমার কি সর্বনাশটা হলো। কেন? আর যদি ওনারা এখানে না আসতেন তাহলে কি আমাদের এই সর্বনাশ কখনোই ঘটতো না? এই জগাই, মুখ সামলে কথা বলবি, এক চড়ে তো দাঁত ফেলে দেবো। আজকে যদি মাথা নিচু করে ওদের সঙ্গে কথা বলতি, ওদের কথাগুলো মেনে নিতি, আমার নৌকাটা যেত না। বাবুদের থেকে বেশি দোষ তোর ছিল। আর তোর তো সব বিষয়ে কথা বলতে যাবার কি আছে? আর তোর জন্য তোর শুনতে গিয়ে আমার সব সব চলে গেল। তুই ভেবেছিস কি আমি ফেরত পাবো? ওই নৌকা ছাড়িয়ে আনতে গেলে এখন আমার ঘর বাড়ি সব বেচতে হবে। এই অবস্থায় নতুন কাজ পাবি কোথায়? নতুন কাজ ঈশ্বর। আপনারা নিজের জিনিস আনতে যাবেন, তার জন্য অন্যকে কেন টাকা দেবেন? আপনারা যে টাকা পয়সাগুলো ওদের দিলেন, সেই টাকা পয়সাগুলো শুধুমাত্র আপনাদের নামেই ছিল। তাহলে জীবনের ভয় দেখাতে ওদের কথা শুনে সেগুলো বার করে দিলেন কেন? ওই মাঝি ভাইয়ের এমন সরল বিদ্রোহী প্রশ্নে আমাদেরও মাথা নোয়াতে হলো। আমরা তো এই অন্যায়টা মুখ বুঝে মেনে নেব না। আমরা আজই পুলিশের কাছে যাব, ওদের শাস্তি পেতেই হবে। জান, ওদের গেলেও আপনাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। ওই জায়গায় ওদের মতো জলদস্যুদের কোনো বিচার হয় না, কোনো বিচার হয় না। আপনারা সবাই ভয়ে হাত পা গুটিয়ে বসে থাকেন বলেই তারা এতটা সাহস পেয়ে বসে। উনি আপনাদের যেই ডেটায় যেতে বলেছিলেন সেই ডেটার ঠিকানাটা একটু দিন তো। না না, ওসব এখানকার ভেতরকার কথা। কলসদ্বীপ ঠাকুরার নদী পেরিয়ে রামগঙ্গা হয়ে যাওয়া যায়। কোর জঙ্গলের মধ্যে পড়ে, খুব ভয়ঙ্কর জায়গা। তবে জায়গাটা সুন্দর, চারপাশে নিঝুম জঙ্গল রয়েছে। খাঁড়ির দিকে খুব বেশি যাবেন না, একটু চোখ খুলে হাঁটলে পাশের কাদামাটিতে হয়তো দক্ষিণ রায়ের টাটকা পায়ের ছাপটাও পেতে পারেন। আর তাছাড়া ওখানে গেলেই ভাড়া করা বোট পেয়ে যাবেন। কেউ জিজ্ঞাসা করলে বলবেন জঙ্গলে বোট চেপে ঘুরতে বেরিয়েছেন। চাইলে ছোট একটা সমুদ্র তটও আছে ওখানে, সেখানেও যেতে পারেন। আরে তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। দাদা, আমি কিন্তু কিছু বলিনি, আর তোমরা কেউ কিচ্ছু শোনোনি। যদি ওনারা সত্যিই আমাদের শুভাকাঙ্ক্ষী হন তাহলে যা করবার নিজেরাই করবেন। এসবের মধ্যে তুমি বা আমি আর নেই। চলো, আজ তো আর কাজে বেরোনো হবে না। ঘর ভেঙে দেখি যদি কিছু টাকা জমে থাকে তাহলে সেটা দিয়েই সপ্তাহের বাজারটা করে আনতে হবে। চলো। আমাদের কাছে যদিও এখন বেশি টাকা নেই, তবে এই টাকাটা আপনারা রাখুন, এটা আপনাদের পারিশ্রমিক। লোকগুলো আর কোনো কথা না বলে আমাদের সামনে থেকে টাকাটা নিয়ে চলে গেল। অনিরুদ্ধ কিছুটা অনুতপ্ত হয়ে আমাকে বলল, অনিমেষ, আমার জেদের জন্য কারো ক্ষতি হবে এটা আমি প্রাণ থাকতে মেনে নিতে পারবো না। ওই নৌকো আমরা উদ্ধার করেই আনবো। কিন্তু আমাদের হাতে এত টাকা নেই। সঙ্গে করে যা নিয়ে এসেছিলাম তার বেশিরভাগটাই তো ওই দস্যুদের হাতে তুলে দিতে হয়েছে। টাকা দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জয় করতে হবে। আপাতত এখানে কোথায় থাকবে ঠিক করেছো? হ্যাঁ, একটা ছোট ক্যাম্প বুক করা আছে, সম্ভবত আরেকটু আগে গেলেই সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দাঁড়িয়ে না থেকে সেদিকে হাঁটতে থাকো। চলো, আকাশে অন্ধকার ছেয়ে এলে কিন্তু বিপদ বাড়বে। মাথায় ছাউনি আর চার দেওয়ালের বন্ধন না থাকলে এই অঞ্চলটা কিন্তু নিরাপদ নয়। আমি আর অনিরুদ্ধ ওখান থেকে বেশ কিছুটা হেঁটে এগিয়ে আসতেই আমাদের আগে থেকে নির্ধারণ করে রাখা সেই ক্যাম্পে এসে উঠলাম। তবে ক্যাম্পে ঢুকতে না ঢুকতেই একটা বিপদ ঘটল। এই দাঁড়াও, ভেতরে যেও না। ভালো করে শুকে দেখো, ঘর থেকে কেমন একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। কিন্তু আমি তো নাকে কিছুই ঠাউর করতে পারছি না গো। আমি পাচ্ছি কেমন যেন একটা মাথা ঝিমঝিম করা গন্ধ। তোমার কোথাও না একটা ভুল হচ্ছে অনিরুদ্ধ। ভেতরে এসো, কিচ্ছু নেই দেখো। প্রথমটায় আমি ভিতরে ঢুকে সেই ঘরের নিরাপত্তার প্রমাণ দিলে আমার দেখা দেখি অনিরুদ্ধ ভিতরে প্রবেশ করলো। শোনো, হাত মুখ ধুয়ে ফেলো। খুব খিদে পেয়েছে। আগে সর্ষে দিয়ে টাটকা পাবদা মাছের ঝোল আর ভাত খেয়ে নিই, তারপর না হয় বাইরেটা ঘুরে দেখব। অনিরুদ্ধ আমার কথা শুনে কিছুটা দ্বিধান্বিত হয়ে পরিচ্ছন্ন হতে চলে গেল। তারপর দুপুরের দিকে খাবার খেয়ে একটানা ঘুম দেওয়া হলো। ঠিক ছিল দুপুরের খাবার খেয়ে প্রকৃতি পরিদর্শনে বের হব, কিন্তু যাত্রাপথের ধকলে শরীর একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল।
কে? কি চাই? বস ভেতরে আসতে পারি? বেশিক্ষণ সময় দিতে পারবো না, তাড়াতাড়ি যা বলার বলবি, বলে বিদায় হ। বস খবর কিন্তু ভালো নয়। তোদের কাজে রেখে কবে একটু সুবিধার মুখ দেখেছি বলতে পারিস? ফালতু যত সব। আরে বস, আমরা কি করতে পারি বলুন? গায়ের সকলের মধ্যে তো একটা আবছা ভয় ঢুকিয়ে দিয়েছি, কিন্তু ওই সালা জগাইটা গায়ের লোককে খেপিয়ে তুলছে। ওটাকে যদি ছেটে ফেলতে পারতাম তাহলে। ওটাকে ছাড়তে গেলে এখন অনেক বিপদে পড়তে হবে। তার চেয়ে বরং ওদের বাড়ির যে বাচ্চা মেয়েটা আছে সেটাকে তুলে এনে ওদেরকে তাবড়ানি দিয়ে রাখ। হ্যাঁ, সেই চেষ্টাই করছিলাম। আজকে সকালে দুটো পর্যটকের কাছ থেকে কিছু টাকা লুট করা গেছে, তার অর্ধেকটা আমরা পেয়েও গেছি। নৌকাটা এখন আমাদের দখলেই, কিন্তু জগাই বোধহয় ঝামেলার আঁচ পেয়ে বাচ্চাটাকে অন্য কোথাও সরিয়ে দিয়েছে বস। সালা, আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বুক ফুলে বলতে তো লজ্জা করছে না? মোটা মোটা টাকার বান্ডিলগুলো এই করতে দেই? বস, আপনি যদি বলেন তো ওদের বাড়ির দুটো বউকে তুলে আনি। না, ওসব বাসি মূলোর চাষ করার ইচ্ছে আমার কোনোদিনও নেই। জগায়ের ওই দাদাটার কি খবর? ওটা তো আমাদের দেখলেই ভয় কাঁপে। সাব্বাস, ওটার কানে ভালো করে মন্ত্রণা ঢাল। ওকে বুঝিয়ে দে যে ও যদি নিজে থেকেই ছোট ভাইকে না সামলাতে পারে তবে ওর মেয়েটাকে আর চোখের সামনে দেখতে পাবে না। তাছাড়া বাচ্চাটাকে কত দূরেই বা পাঠাতে পারে। ভালো করে ধারে কাছে খোঁজ নিয়ে দেখ, আশেপাশেই পেয়ে যাবি। ওকে বস। হ্যাঁ, এই যে আজকে লুটের টাকাটা। বাহ, বেশ কড়কড়ে নোট ধরেছিস তো। এই দুটো তুই রাখ, আনসারের সাথে ভাগাভাগি করে নিবি। আচ্ছা বস, দর্শনা ম্যাডামের গতি কিন্তু সুবিধের নয়। শুনছিলাম ওই কেসটা নিয়ে নাকি আবার কোর্টে যাবে। বাড়িটার ওপর নজর রাখ, তবে যতক্ষণ পর্যন্ত আমি কোনো নির্দেশ না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত কারোর গায়ে হাত তুলবি না। এখন চল, সামনে থেকে সর, আমি একটা জায়গায় বেরোবো। আর হ্যাঁ, নতুন অতিথিদের ঘরে আপ্যায়নের জন্য বন্দোবস্ত করা আছে তো? সব পাকাপাকি করে এসেছে। বস ভেতরে আসতে পারি? এই তো এসে গেছে আপনার সোনার ছেলে। নিন, কথা বলুন। বস, ভুল লোকের সাথে পাঙ্গা হয়ে গেছে বস। এই দেখুন, ঘরের সব মালকুড়ি ঝাঁপ থেকে একজনের মানিব্যাগ থেকে এটা পেলাম। দেখি, ডিটেকটিভ অনিরুদ্ধ, পদবী সত্যের পূজারী। এর থেকে কিছু ভোগান্তি এলেও আসতে পারে। কিছু নিয়ে আসিসনি তো? না না বস, যা কিছু ওলট পালট করেছিলাম সব আবার গুছিয়ে রেখে এসেছি। এটা আমার কাছে থাক, তোরা এখন এখান থেকে চলে যা। আর শোন, কয়েকদিন এই চত্বর থেকে গা ঢাকা দে। অনিরুদ্ধর সন্দেহই সঠিক প্রমাণিত হলো। গতকাল দুপুরবেলা ভাত ঘুম দেওয়ার পর আমাদের দুজনের ঘুম ভাঙে পরের দিন সকাল 8টার সময়। অনিমেষ, অনিমেষ, তাড়াতাড়ি ওঠো। আহ, আর দূর বাবা, কি হয়েছেটা কি? আর ওপর ঘরটার দিকে তাকিয়ে দেখো, আমি নিশ্চিত এই ঘরে কেউ ঢুকেছিল। কথাটা শুনেই আমার ঘুম ছুটে যায়। আমি সঙ্গে সঙ্গে বিছানার উপর বসে ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিই। কিন্তু মাথাটা এত ঝিমঝিম করছে কেন বলো তো? হ্যাঁ, বুঝতে পারছি না অনিরুদ্ধ। তার মানে গতকাল তুমি যে গন্ধটা পেয়েছিলে সেটা কি ওই ক্লোরোফর্ম জাতীয় কিছু? ঠিক তাই, আমাদের অজ্ঞান করে এই ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে এসেছিল, কিন্তু হঠাৎ আবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখার মানেটা কি? সব টাকা পয়সা নিয়ে গেছে নাকি কিছু রেখে গেছে? হ্যাঁ, দাঁড়াও দেখছি। মানিব্যাগটা হাতে নিয়ে অনিরুদ্ধ একটু মুচকি হেসে বলল, চোরবাবাজি আমার পরিচয় জেনে ভয়তে জিনিসপত্র রেখে পালিয়েছে। যাক, এই কার্ডটা এতদিনে একটা ভালো কাজে এসেছে। ও, আপনারা দেখছি ঘুম থেকে উঠে পড়ছেন। আপনারা কি কি খাবেন বলেন দেখি, আমি সেগুলো জোগাড় করি। আপনার পরিচয়? আমি এই ক্যাম্পেই কাজ করি। কোনো লোকজন এলে তাদের খাবার দায়িত্বটা আমার উপরেই থাকে। বড়বাবু বললেন নতুন লোক এসেছে, তাই আপনাদের কি লাগবে সেটা জানতে এলাম। গতকাল তো আপনার দেখা পাইনি। ইয়ে মানে গতকাল গতকাল আমার নিজের কিছু কাজ ছিল, তাই আমি আসতে পারিনি। এই ক্যাম্প থেকে কাউকে বেরোতে দেখেছেন? আমি এত কিছু জানি না। আপনাদের কিছু খাবারের দরকার হলে বইলে দিন, নয়তো চলে যাই। দুজনের জন্য লুচি তরকারি করে দেবেন, আর দুপুরে এখানে খাবো না। ভদ্রমহিলা যেন আমাদের সামনে থেকে চলে গিয়ে একেবারে প্রাণে বাঁচলেন। অনিরুদ্ধ বলল, জায়গাটা খুব অদ্ভুত,
প্রত্যেকটা মানুষের ভেতরে অনেক কথা জমে আছে, কিন্তু কেউ যেন সেই কথাগুলো কন্ট্রোল করছে। বাইরে কিছু প্রকাশ পেলেই সমূহ বিপদ। আমরা জলখাবার খেয়ে হোগল নদীর দেখা পেতে রাধা বল্লভপুর গ্রামের দিকে রওনা দিলাম। মূলত নিম্নচাপ নামলে এই অঞ্চলটা জলের তলায় থাকে, কিন্তু এখন মোটামুটি এসবের ভয় নেই। তাই সময় থাকতেই গ্রামটা ঘুরে দেখা ভালো। একটা ভ্যান ভাড়া করে ওই স্থানে পা রাখতেই অনিরুদ্ধ চালককে জিজ্ঞাসা করল, দাদা, এখানকার থানাটা কোন দিকে? এই তো একদম সামনেই। থানায় যাবেন আগে বললেই পারতেন। ওইটা বসুন, আমি নামাই দিব। না থাক, আমরা এখানকার জায়গা জমিটাও ঘুরে দেখতে চাই, তাই একটু আগেই নামলাম। এই যে আপনার ভাড়াটা। আচ্ছা, তুমি ঠিক কি মতলবে এখানে এসেছো বলো তো? হ্যাঁ, মনে নেই গতকাল আমাদের জন্য এই নিরীহ লোকগুলো নৌকোরা হাতছাড়া হয়ে গেল, তারপর আমাদের এত টাকার লোকসান হলো। এত কিছু মুখ বুঝে সহ্য করতে পারবো না গো। এত ধৈর্য শক্তি ঈশ্বর আমাকে দেননি। এই আমরা কিন্তু এখানে একটু হাওয়া বদল করতে এসেছিলাম। হ্যাঁ, তুমি আবার এই নতুন করে কোনো ঝামেলায় কিন্তু জড়াতে যেও না। নতুন কোথায়, তো পুরনো ঝামেলা। চলো হাঁটতে থাকো। আরে এদিকে এসো। অনিরুদ্ধ গিয়ে থামলো বাসন্তী থানার সামনে। মে আই কাম ইন, স্যার? গতকাল আমাদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা লুট করা হয়েছে, আমরা সেটা নিয়ে কেস করতে এসেছি। কথাবার্তা শুনে বুঝেছি এখানকার মানুষ নয়। দেখুন, এখানকার একটা নিয়ম আছে, ঠিক আছে? আমাদের এখানে ডায়েরি করতে এলে কে অপরাধী সেটা আগে জেনে আসতে হবে। এই যেমন ধরুন, আপনি এখন যদি বলেন যে এখানকার নেতা সদ্য মনোহর বাবু চোর, তাহলে কি আমরা সেই সব কেস লিখবো নাকি? নাকি এখন পাগলা কুত্তায় কামড়েছে যে আমরা এখন ওনার পেছনে ছুটতে ছুটতে যাব? ওসব এখানে চলে না, বুঝলেন? ওসব এখানে চলে না। আগে নিজেরা খুঁজে বার করুন যে টাকাটা কে নিয়েছে, আর তারপর যদি আমরা খোঁজ দিয়ে জানতে পারি যে ওটা কোনো ছিঁচকিচড়ের কাজ, তবেই আপনাদের টাকা আপনাদের ফেরত পেলেও পেতে পারেন। আমাদের ক্যাম্প থেকেও কিছু জিনিস চুরি করার চেষ্টা করা হয়েছে। চেষ্টা করেছে, চুরি যায়নি তো। কেন শুধু সকাল সকালে এসে এত গন্ডগোল করছেন? জানতো, আশপাশটা ঘুরে দেখুন ভালো করে, মন ভালো হয়ে যাবে। যান। চোর আমাদের কলস দ্বীপের ডেরায় গিয়ে ওই টাকাটা ফেরত নিয়ে আসতে বলেছে। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এর পেছনে কে থাকতে পারে। তবে এবার অন্তত আমাদের সাহায্য করুন। অনিরুদ্ধর মুখ থেকে জায়গাটার নাম শুনে পুলিশ ইন্সপেক্টরের চোখগুলো একেবারে বড় বড় হয়ে উঠল। বললেন, আপনাদেরকে এখানে কে পাঠিয়েছে? কেউ পাঠায়নি, আমরা নিজেরাই এসেছি। তবে তো এই কেস আমি আরোই নিতে পারবো না। আমার মাথার পেছনেও কিন্তু কলকাতা পুলিশ প্রশাসনের হাত আছে। এবার আপনি ঠিক করুন, এই খবরটা আমি ওখানে পাঠাবো নাকি আপনি আমার সাহায্য করবেন। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। এই আপনি কি সকাল সকাল মাথাটা চিবিয়ে খাওয়ার জন্য আমাকে খুঁজে পেয়েছিলেন? হ্যাঁ, আপনি কাকে চেনেন ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বিশ্বাস করুন। এই এলাকার রাজা আমি, আমি যেটা বলবো সেটাই হবে। এর আগে আমরা কখনো কোনো পুলিশকে রাজা উপাধি পেতে শুনিনি। আমরা তো জানতাম পুলিশ মানে তিনি সরকারের অধীনস্থ একজন কর্মচারী, জনগণের সেবা করাই তার কাজ। আপনি এখান থেকে বের হবেন নাকি অন্য একটা কেস দিয়ে আপনাকেও ভিতরে করে দেব? হ্যাঁ, এই অনিরুদ্ধ, চলো এখান থেকে, ফালতু ঝামেলা করে লাভ নেই। এই তো আপনার বন্ধুটি একদম ঠিকঠাক কথা বুঝেছেন। শুনুন, আপনি যে এলাকার নাম বললেন সেই এলাকার কথা শোনার পর শুধু এই পাকরাশি কেন, কেউ আপনার সাথ দেবে না। আপনি না আপনি প্রয়োজনের অনেক অতিরিক্ত কিছু জেনে ফেলেছেন। ঠিক আছে, নমস্কার, আমরা উঠলাম। তুমি কি সত্যি ওখানে যাবে? আমার কেন জানি না মনে হচ্ছে আমার নিয়তি আমাকে এখানে টেনে এনেছে। এখানে যদি কোনো রহস্য না থেকে থাকতো, তবে ওই ডিটেকটিভ নামটা শুনে কেন কেউ জিনিসপত্র রেখে যাবে? আরে আমরা যে জায়গায় আছি সেই জায়গায় মানুষ খুন করতে কিন্তু বেশি সময় লাগে না। যদি কিছু একটা হয়ে যায় তবে আমাদের দুজনের লাশটাও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এই যে শুনুন, আপনি এবার কি বলতে বাইরে এলেন? অতিরিক্ত সাহস কিন্তু ভালো নয়। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমার নামটা মনে রাখবেন, অনিরুদ্ধ। খুব শীঘ্রই আবার দেখা হবে। চললাম। সাধারণত এইসব বিষয়ে অনিরুদ্ধর সাথে জেদ করা বৃথা।
তাই পরের দিন সন্ধ্যার সময় টর্চ হাতে আমাকে ওর সাথে কলস দ্বীপের দিকে যেতেই হয়েছিল। কিন্তু ডেরাটা কোন দিকে সেই রাস্তা জানা ছিল না বলে একজন পথচারীকে ডেকে অনিরুদ্ধ ঠিকানা জিজ্ঞেস করল। ও ভাই, একটু দাঁড়ান। আগে আমাকে ডাকতেছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি এদিকে একটা ডেরা আছে শুনেছিলাম, সেটা কোন দিকে? আপনাদের দিকে তো পাগল বইলে মনে হয় না, তাহলে এমন অন্ধকারের মধ্যে ওখানে যাবেন কেন? দরকার আছে, আমরা কলকাতা শহর থেকে গ্রাম পরিদর্শন করতে এসেছি। সর্বনাশ! যত তাড়াতাড়ি পারেন বাবু এখান থেকে চলে যান। আগে আমাদের এখানে একখানা ভালো লোক ছিল, কিন্তু ওই যে সকল শয়তানের সাথে পেরে উঠলো না বেচারা, বাঘ দিয়ে মাইরে ফেলাইল গো। ওনার নাম কি? পল্লব বাবু। ওনার মেয়ে এখন এই কাজগুলো দেখে। মনোহর বাবুর সাথে পল্লব বাবুর সম্পর্ক কেমন ছিল? খুব খারাপ বাবু, ওরা সবাই মিলে তো কাজখানা করছে। আপনি কিন্তু এসব কথা কাউকে বলবেন না জানো? ঠিক আছে, এবার রাস্তাটা বলে দিন। হ্যাঁ, এখান থেকে বাম দিকে আল ধরে যান, আর তারপর একটা জব পাইবেন। এই ওদিক থেকে আবার সোজা গিয়ে একখানা পাকা বাড়ি দেখতে পাবেন। হ্যাঁ, ওইটাই হলো সেই জায়গা। পল্লব বাবুর মেয়ের সাথে একবার দেখা করা যেতে পারে? দিদিমণি তো বেশিরভাগ সময় বাড়িতে থাকে না, ওনার বাবার মৃত্যুর ঘটনাটা নিয়ে শহরে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করেন। তাছাড়া গুন্ডারা কয়েকবার ওনাদের বাড়িতেও হামলা করেছিল, সেই ভয়তে বাড়িতে সবসময় তালা ঝুলিয়ে রাখেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। পেন নাম বাবু, পেন নাম। ভদ্রলোক চলে যেতেই আমরাও ওনার বলে দেওয়া পথ ধরলাম। তারপর অতি কষ্টে প্রায় কাদা মাখামাখি করেই সেই ডেরার সামনে গিয়ে হাজির হলাম। সাবধান, ভেতরে কথা কাটাকাটি চলছে হারিপাতো। এই হ্যাঁ, তুমিও সাবধানে পা ফেলো। আমরা বেশ কিছুক্ষণ আড়ি পেতে কিছু কথা শুনতে পারলেও কিছুক্ষণ পরেই দুর্গতি নামল। দুজন ব্যক্তি আমার আর অনিরুদ্ধর মাথায় দুটো রিভলভার ঠেকিয়ে বলল, পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই, এক ফোঁটা সেনাগিরি করলে গুলিটা একেবারে খুলিতে ঢুকে যাবে। আরে আসেন অনিরুদ্ধ বাবু, আসেন আসেন। আপনি যে এখানে আসবেন এই কথাটা আমাকে আগে থেকে জানিয়ে রাখলে তো আমি নিজেই আমার লোকজনকে আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিতে বলতাম। আর তোরা হাঁ করে কি দেখছিস রে? টর্চ লাইট দুটো নিয়ে নে। আমি আবার আমার অতিথিদের নারায়ণ জ্ঞান করি, তাদের হাতে মালপত্র থাকবে আর আমি আরাম করব, এইটা তো হয় না। এখানে বস, বস বলছি। কাজকে বাঁধিস বাবা, এসব জঞ্জাল আবার ঢিলে ছাড়তে নাই। আমি ততক্ষণ একটু বাইরে বেরিয়ে আসি, এদের হাত পা মুখ সব বন্ধ করে ফেল। আরে তোরাও আজ বাড়ি যাস না, এখান থেকে এদের পাহারা দে। টর্চগুলো আমাকে দে দেখি, এগুলো জলে ফেলে দেবো, নয়তো কখন এগুলোকেই হাতিয়ার করে পালানোর চেষ্টা করবে। স্যার, এদের কিছু খেতে দিতে হবে নাকি? তোর বোনের শ্বশুর বাড়ির লোক নয় যে জামাই আদর দিতে লেগেছিস। চুপচাপ বসিয়ে রাখবি, আর বেশি ছটফট করলে বেল্টের বাড়ি মারবি। কথা আদায় করার চেষ্টা কর। আমরা এমন কিছু জানি না যা আদায় করে আপনার লাভ হবে। আরে ওটা আমাকেই ভাবতে দিন না। এই দেখুন, আমাদের এভাবে বেঁধে রেখে আপনি কিন্তু নিজেদের বিপদ নিজে ডেকে আনছেন। দর্শনা ম্যাডামের বুলি ছেড়ো না, ওতে কোনো লাভ হবে না। আজ ওটাকেও আমার কাজে জুটা করবো। আরে স্যার, এসব আপনি কি বলছেন? এটা তো হওয়ার কথা ছিল না। আমি কারুর কথায় কাজ করি না, এই এলাকায় আমার আইন চলে। স্যার, আমরা এতগুলো বছর ধরে নুন খাচ্ছি, যার তার সাথে বেইমানি করতে পারবো না। মাফ করেন, পারবো না আমরা এসব। হ্যাঁ, अब बोल, क्या बोला? স্যার, মাফ করে দিন, কিন্তু দর্শনা ম্যাডামের ক্ষতি হোক এটা আমরা কখনো চাই না স্যার। আমাকে চটাস না, চুপচাপ এখানে জেগে থাকবি। কেউ আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি নিজের বাড়ি চলে গেছি, বুঝেছিস? স্যার শুনেন, শেষ একবার ভেবে দেখলে হতো না? চুপ কর দা, যে যা পারে করুক। বহু তেজ লড়কা আছে, তোর মাইনে বাড়িয়ে দে। এই কবেরটাকে বুঝিয়ে দে কেমন করে কথা শুনতে হয়, বুঝলি? এই যে শুনুন, যাবেন না, আমার কথাটা শুনে যান। এই সালা চুপ,
এভাবে যে কতক্ষণ আমাদের হাত পা বেঁধে ফেলে রেখে দেওয়া হয়েছিল তার ঠিক নেই। তবে রাত গভীর হতেই দূর থেকে বন্য কুকুরের চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি চারিদিকে কেবল ঘুটঘুটে অন্ধকার। এই অনিরুদ্ধ, অনিরুদ্ধ, এই এই জেগে আছো? শুনতে পাচ্ছ? এই অনিরুদ্ধ। হাত দুটো পুরো অবশ হয়ে গেছে। এই আমার মনে হচ্ছে ঘরে কেউ নেই, কিন্তু দড়িটা এত কষে বেঁধেছে যে আমি হাত নাড়াতে পর্যন্ত পারছি না। বাইরে থেকে কাদের যেন ফিসফিস করে কথা বলার আওয়াজ আসছে। ঘরে ঢুকছে, অজ্ঞান হবার ভান করে বসে থাকো। কিরে, ছেলেগুলো কোথায়? এই তো ঘরের আলোটা জ্বালুন। ও লাইট গেছে বস, এলিন টর্চ। আমাদের মুখের উপর হঠাৎ একটা জোরালো আলো এসে পড়ল। কিরে, মারধর দিসনি তো? না, মনোহর বাবু চাপ দিয়ে কথা বার করতে বলেছিলেন, কিন্তু সেসব কিছুই করিনি। আর লোকগুলোকে খুব নিরীহ বলেই মনে হলো। মুখে যাই বলুক, ঘটে বেশি বুদ্ধি নাই। নয়তো যেচে এখানে ধরা দিতে কেউ আসে। জলের গ্লাসটা এদিকে দে দেখি। এই ওঠ, এই কিরে, ওই তাকা। এ কিরে, সারা শব্দ নেই তো? বস বিশ্বাস করুন, আমরা সত্যিই কিছু করিনি। হাত পা খোল, এখানে শুয়ে দে। দুজনে মিলে টেনে টেনে আমাদের বাঁধন মুক্ত করল। তারপর চোখ হালকা খুলতেই দেখতে পেলাম শিয়ালের মুখোশধারী একজন মানুষ আমাদের সামনে বসে রয়েছে। তবে তার দৃষ্টি অন্যদিকে, বাদবাকি গুন্ডাদের সঙ্গে কথা বলতে ব্যস্ত। ঠিক সেই সময় আমি নিজের শরীরের অবশিষ্ট শক্তি সঞ্চার করে তার পেটে কষিয়ে একটা লাথি মারলাম। চমকা আঘাতে হাত থেকে টর্চ লাইটটা দূরে ছিটকে পড়ল। শালা আমার সাথে চালাকি, তাই না? এই হেতালের বাড়ি মেরে এক্ষুনি সালাদা শেষ করে ফেল। শালা, কি ভেবেছিলেন এত সহজে শায়েস্তা করে ফেলবেন? হ্যাঁ, শালা নেড়ি কুত্তার জাত। 4 আনা ডিটেকটিভ হয়ে আমার দপ্তরে ঢোকার সাহস পাস, আমার নামে তদন্ত করবি, তাই না? নাক বন্ধ করুন, পালান পালান। সাবধান অনিমেষ, আমার হাত ধরো, ওঠো। ওদের ধর, ছেলেগুলো যেন আজকে বেঁচে ফিরতে না পারে। এই একটা দেশলাই এবার তোদের ইতি টেনে দেবে, ইতি। এবার দেখি তোরা কোথায় যাস। বস চলে আসুন, বস চলে আসুন। আগুন আগুন আগুন, বাঁচাও, কে আছো? বাঁচাও, আগুন লেগেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আগুন। পালিয়েছে। এই আগুনটাকে ভয় না পেয়ে ওই আলোতেই পালাবার রাস্তা খুঁজতে হবে, নয়তো আজকে এখানে পুরো ছাই হয়ে যেতে হবে। অনিরুদ্ধ, আমার খুব কষ্ট হচ্ছে গো, শ্বাস নিতে পারছি না, গলা বুক জ্বালা করছে। একটু সহ্য করো, এভাবে হার মানলে চলবে না। ওই তো ওদিকে মনে হয় জানলা আছে, এসো এসো আমার সাথে, এসো। এই তো, এটাকে ভেঙে বার হতে পারলেই বেঁচে যাবো। লাভ দাও অনিমেষ, কাম অন, জাম্প। আমাকে প্রায় ঠেলে ওই জানলা থেকে বার করে অনিরুদ্ধ নিজেও জানলা থেকে লাফ মারল। আমরা ওখান থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পর ওই জায়গায় বিদ্যুৎ সংযোগ ফিরে আসলো, আর ঘরের সুইচ অন করে থাকার কারণে একটা বিস্ফোরণ ঘটে গেল প্রচণ্ড শব্দে। আমি শুধু নিচের চোখের সামনে দাউ দাউ করে সবকিছু জ্বলতে দেখছিলাম। তারপর যখন চোখ মেলেছি তখন দেখলাম হাসপাতালের বেডে শুয়ে আছি। হ্যাঁ, কে এখন কেমন আছেন? অনিরুদ্ধ কোথায়? ও আমার সঙ্গেই ছিল। ডাক্তার, আপনার বন্ধু আজ ভোরবেলায় আপনাকে হাসপাতালে ভর্তি করে কোথায় যেন গেলেন, যদিও বলেছেন দুপুরের আগে চলে আসবেন। মাথাটা কেমন যেন যন্ত্রণা করছে। এই না না না, ব্যান্ডেজে হাত দেবেন না, ইনফেকশন হয়ে যেতে পারে। আপনি কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে বিশ্রাম নিন, ঠিক আছে? একটু পরে নার্স এসে আপনাকে খেতে দিয়ে যাবে, কেমন? অনিরুদ্ধ নিজের কথা মতো দুপুরের সময় ফিরে এলো। আমি ওকে দেখে খুব উদ্বিগ্ন কণ্ঠে বললাম, এই তো, কি গো, আমাকে একা ফেলে কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, আমরা যেদিন এখানে প্রথম পা রাখলাম সেদিন যার নৌকোতে করে ওই চড়া পর্যন্ত এসেছিলাম তার খোঁজ করতে গিয়েছিলাম। নতুন করে আবার কিছু হয়েছে নাকি? না, আমি আজ বিকেলে একবার বের হব। শোনো, তুমি একা কোথাও যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। তোমার যা অবস্থা তাতে তোমাকে একদিন হাসপাতালে না রেখে ওরা তোমায় ছুটি দেবে না।
কিন্তু এখানে থাকলেও প্রত্যেক সময় আমার তোমার জন্য চিন্তা হবে, বুঝতে পারছো না তুমি? দেখো, তোমার শরীর সুস্থ নয়, তোমাকে নিয়ে গেলে আমি নিজে তোমার চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে থাকবো। তার চেয়ে বরং তুমি এখানে সুস্থ হয়ে ওঠো, আমি অন্য দিকটা সামলাই। আমি নিজেও পরে ভেবে দেখলাম সেটাই ভালো হবে। তাই অনিরুদ্ধ গোটা 3 দিন আমাকে রেখে এদিক ওদিকে দৌড়োদৌড়ি করলেও আমি সেগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাইনি। ও যে কি করতে চাইছে এটা জানার কৌতূহল যে আমার ছিল না তা নয়, তবে জিজ্ঞাসা করলেও যে কিছু বলতো সেটা যে হবে না সেটা আমি জানি। তবে 3 দিন পর যখন হাসপাতাল থেকে ছুটি পেয়ে ক্যাম্পে ফিরে এলাম, তখন অনিরুদ্ধ নিজেই বলল, তোমার মনে আছে পাকরাশিবাবু বলেছিলেন আমরা যা কিছু জেনে ফেলেছি এরপর আমাদের কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না? কিন্তু সেই জেনে ফেলাগুলো কাজে লাগিয়ে আমি এখানকার বিভিন্ন পদে বহাল থাকা মানুষজনের সম্পর্কে খোঁজখবর নিয়েছি। সরকারি চাকুরিতে কর্মী নিয়োগে দুর্নীতি করা হয়েছে। এছাড়াও এই অঞ্চলে সরকার থেকে যে সমস্ত সাহায্য পাঠানো হয় সেগুলো পুরোটাই শাসকদের কাছে চলে যায়। আরও অনেক কিছু আছে বলে শেষ করা যাবে না। কিন্তু এত কিছুর প্রতিকার কিভাবে সম্ভব? এই সব কিছুর পেছনে কিন্তু একটাই মাথা আছে। যেখানে যাই হয়ে থাকুক না কেন, এসব খবর দিনের শেষে একজনের কাছে পৌঁছে যায়, আর তার অনুমতি ছাড়া কেউ একটা টোকা পর্যন্ত দিতে পারবে না। মনোহর বাবুর কথা বলছো তো? মনোহর বাবুর দিকে তীরটা যাওয়া খুব স্বাভাবিক, কারণ উনি আমাদের চোখের সামনে রয়েছে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এমন কেউ আছে যে আমাদের চোখের সামনে থাকলেও আমরা তাকে বুঝতে পারছি না। আজকে না একবার জগাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওকে জানিয়েছি যে আমাদের উপর আক্রমণ করা হয়েছিল। আজ তোমাকে একবার দেখতে আসবে বলেছে। ওরা নৌকোটা ফেরত পেয়েছে? শকুনেরা একবার যেটা নিয়ে নেয় সেটা কি আর ফেরত দেয়? আসবো বাবু? এই তো আপনার কথাই বলছিলাম, আসুন আসুন। এ বাবা, ওনার তো সারা গায়ে বেশ অনেকটা জায়গা পুড়ে গেছে। আচ্ছা, আপনাদের এখানে বাঘ ধরার কোনো খাঁচা আছে? হ্যাঁ, কিন্তু ওসব দিয়ে আপনি কি করবেন? ছোটোখাটো নয়, বড় সড়ো বাঘ ধরবো। 2-3 দিনের মধ্যে জোগাড় করে দিতে পারবেন? আচ্ছা, পেয়ে যাবেন। আপনি কিছু খাবেন? না না বাবু, ঠিক আছে। আমারই ভুল, এটা আমার জিজ্ঞাসা করা উচিত ছিল। আপনারা বসুন, আমি সকলের জন্য চা নিয়ে আসছি। আপনি এই যুদ্ধে আমাদের সাহায্য করবেন তো? বাবু, আমি সাধারণ মানুষ, আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। দয়া করে আমাকে আর এসবের মধ্যে টানবেন না। এভাবে আমাদের দুরবস্থা দেখেও আপনারা চুপ করে থাকবেন? এভাবে অবাক চোখে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। এখানকার কোনো মানুষ আপনাদের সাহায্য করতে এগিয়ে আসবে না। সবাই ভীতু, ওরা প্রত্যেক দিন তিলে তিলে মরতে ভালোবাসে, কিন্তু একদিনে পুরোপুরি সম্মানের সাথে মরতে ভয় পায়। না দিদিমণি, আপনি ভুল বললেন। আপনার পরিচয়? না বলে ঘরে ঢুকে পড়ার জন্য আমি দুঃখিত। আমি দর্শনা, এখানকার গ্রাম পরিদর্শক। তবে কাজে যোগ দেওয়ার পর থেকেই নিজের পদের কোনো দায়িত্বই এই দুর্নীতির চাপে সঠিকভাবে পালন করতে পারিনি। আজ গ্রামে ফিরে জগাইদার মুখে শুনলাম এখানকারই 2 সাহসী যুবক নাকি আহত হয়ে ক্যাম্পেই রয়েছে, তাই দেখতে এসেছিলাম। তবে আজ আমাদের সামনে ধরা দিতে এসেছেন কোন মতলবে? আমার বাবাকে কারা খুন করেছিল এই সত্যটা আমি জানতে চাই। বাবা এই গ্রামেরই পরিদর্শক ছিলেন, কিন্তু উনি এমন কিছু একটা জেনে ফেলেন যেটা ওনার পক্ষে জানাটা সম্ভব নয়, আর উচিতও বোধহয় ছিল না। তারপর একের পর এক হুমকির চিঠি আসতে থাকে। আমি বাবার কাছে সেগুলো দেখার জন্য অনেক জোর করেছিলাম, কিন্তু যখনই চিঠিগুলো আসতো বাবা তার ভিতরের লেখাটা চটজলদি পড়ে নিয়ে সেটা নষ্ট করে ফেলতেন। তারপর জানেন, হঠাৎ করে বাবা গুম হয়ে যান। আমি থানাতেও ডায়েরি করেছিলাম, ওনারা আমাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু পরে হাত গুটিয়ে ফেলেন। তবে আমি আমার মতন করে খোঁজ জারি রেখেছিলাম। অথচ বাবা নিখোঁজ হবার 3 দিন পর আমি চরের কাদার মধ্যে বাঘে খাওয়া অর্ধ পচা দেহটা দেখতে পাই। বডিটা পোস্টমর্টেমে পাঠাতেও চেয়েছিলাম, কিন্তু কেউ রাজি হয়নি। আমি নিশ্চিত আমার বাবাকে বাঘে মারেনি, বরং ওনাকে খুন করে ওখানে ফেলে রাখা হয়েছিল।
কথাটা বলতে বলতেই ভদ্রমহিলার দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। আপনার সাথে যা কিছু হয়েছে তা খুবই দুঃখজনক। আপাতত ওই বাড়িতে মা আর আমি থাকি, কিন্তু খুব ভয় হয় জানেন। পরবর্তীতে আপনাদের উপর কোনো হামলা হয়নি? হ্যাঁ হয়েছিল, তবে যেদিন হামলা হয় সেদিন আমি ওখানে উপস্থিত ছিলাম না। ওই দরজা খোল, দরজা খোল, নয়তো ভেঙে ঢুকবো বললাম। আমি আপনাদের পায়ে পড়ছি, দয়া করে এমনটা করবেন না, করবেন না এরকম। ওরটাকে খেয়েও শান্তি হয়নি না? নিজের মেয়েটাকে এবার আমাদের পেছনে লেলিয়ে দিয়েছিস। খোল দরজা। ওইটুকু বাচ্চা মেয়ে আপনাদের কি ক্ষতি করেছে, কি ক্ষতি করেছে ও আপনাদের? সালি একবার দরজাটা ভেঙে ঢুকতে পারে সালি, তারপর বোঝাচ্ছে কি ক্ষতি করেছে না করেছে। এভাবে হবে না, এটাকে ধর, ধর এটাকে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। বল সালি, বল সালা, এবার বুকে কে বাঁচাবে? হ্যাঁ, কি ভেবেছিলিস ভেতর থেকে ছিটকিনি তুলে দিলে আমাদের হাত থেকে বেঁচে যাবি? আমি আপনাদের পায়ে পড়ছি, দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, পায়ে পড়ছি আপনার। ওই তোর সোনা কোথায় আছে? হ্যাঁ, তোর মেয়ে কোথায়? আমি জানি না, জানি না আমি। সত্যি কথাটা বলবি নাকি তোর ইজ্জতে এবার? না, বিশ্বাস করুন আমি সত্যি বলছি। ও কোথায় গেছে আমাকে কিছু বলে যায়নি, শুধু বলেছে একটা কাজে বের হচ্ছে। আমি সত্যি জানি না। মেয়ে বাড়িতে এলে আজকে ওর পায়ে শিকল পরিয়ে বাড়িতে বন্ধ করে রাখবি। এরপরেও যদি ওকে আমি রাস্তায় দেখতে পাই তাহলে কিন্তু তোর মেয়ে আর পরের দিনের সকালটা দেখতে পাবে না। মাথায় থাকে যেন এটা। সব বলে দেবো, দয়া করে মুক্তি দিন আমায়, আমি সব বলে দেবো। এই তোর স্বামী যে ফাইলটা হাতিয়ে নিয়েছিল ওটা কোথায়? আমি কোনো ফাইল দেখিনি, সত্যি বলছি দেখিনি আমি। মিথ্যে কথা, সালা শিগগিরই ওটা বের কর, বের কর। আমি সত্যি কথা বলছি, আমি কোনোভাবে কোনো ফাইল সম্পর্কে কিচ্ছু জানি না, জানি না আমি। শামীম, ঘরটা খুঁজে দেখতো। ঠিক বলেছিস। কি করছেন? এভাবে সব কিছু ভাঙবেন না, কি করছেন নাকি? চুপ সালা, নয়তো বাড়িতে ভেটিতে পুঁতে রেখে দেবো সালা। না, কোথাও তো কিচ্ছু নেই। ওই সালা মরবার আগেও আমাদের ঘোল খাইয়েছে, আর মরার পরেও ওনাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তাহলে আর এখানে সময় নষ্ট করে লাভ নেই, চল বসের কাছে যাই। চল, আর তোর মেয়ে এলে তার মাথায় কথাটা ভালো করে ঢুকিয়ে দিবি, আমাদেরকে ভয় যেন পায়। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। এ কি, এত রাতে আমাদের বাড়ির দরজাটা এভাবে খোলা কেন? কারা যেন বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে। আনসার, সামনের দিকে তাকিয়ে দেখ, দর্শনা না ওটা? কে কে ওখানে? উত্তর দিন। অন্ধকারে ওভাবে কে দাঁড়িয়ে আছেন? পালা পালা, ওর হাতে কিছুতেই ধরা পড়া যাবে না। ওকে নিয়ে যা করার বস করবে, পালা এখান থেকে। দাঁড়ান বলছি, যাবেন না। একটুর জন্য ফসকে গেল। কে কে? দর্শনা, দর্শনা তুই ফিরে এলি? হ্যাঁ মা, আসছি। এ কি মা, তোমার এমন অবস্থা কে করলো? আর ঘরের এমন অবস্থা কিভাবে হয়েছে? তুই কাজ ছেড়ে দে, কাজ ছেড়ে দে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর অবস্থাও তোর বাবার মতো নামে। আমাকে আর এত কষ্ট দিস না মা। আজকে ওরা আমার ইজ্জত নিতে এসেছিল, আমাকে হয়তো তোকে নিয়ে ছিনিমিনি খেলবে। ছেড়ে দে মা। ওদের ছিনিমিনি খেলা আমি বের করছি। আমি এক্ষুনি থানায় যাব। খবরদার, এই বাড়ি থেকে তুই আর এক পাও নড়বি না। মা, আমাকে মারছো কেন? আমি কি করেছি? বাবার অপূর্ণ ইচ্ছেগুলো বাস্তবায়ন করা কি আমার অন্যায়? চুপ, আমি আর কোনো কথা শুনতে চাই না, চুপ একদম। তোর কাছে কোনো ফাইল আছে? কিসের ফাইল?
জানি না আমি, তবে ওরা আজকে একটা ফাইল খোঁজার জন্য ঘরটা একেবারে ওলট পালট করে দিয়ে গেছে। যদি তোর কাছে কোনো প্রমাণ থেকে থাকে সেই সব কিছু তুই জ্বালিয়ে ফেলবি, একদম কিচ্ছু রাখবি না। মা, এভাবে চললে বাবার আত্মা শান্তি পাবে না। বোঝার চেষ্টা কর মা, তুই তোকে ছাড়া আমার আর কেউ নেই। আমি নিজের স্বামীকে হারিয়েছি, কিন্তু সন্তানকে আর আমি হারাতে পারবো না। আমার মাথার দিব্যি রইল তোকে, তুই আর ওদের সাথে কোনো দিন লড়াইতে নামবি না। এভাবেই মায়ের মুখের দিকে চেয়ে আমার পথ চলাটা বন্ধ হয়ে যায়। তবে আজকে কেন মায়ের শাসন অবজ্ঞা করে আমাদের সাহায্য করতে এসেছেন? শুনলাম আপনারা নাকি মনোহরবাবুর ডেরায় গিয়ে এই জায়গা থেকে তাকে উচ্ছেদ করবার হুমকি দিয়েছেন। তাই ভাবলাম সরাসরি না হোক, অন্তত আপনাদের পিছনে থেকেই যুদ্ধে নামি। কিন্তু আপনার বাবা কোন ফাইলের জন্য মারা গেছেন সেটা কি জানতে পেরেছেন? চাকরি দুর্নীতির ফাইল। বাবার কাছে অনেক দিন ধরেই এই সমস্ত ঘটনাগুলো বলতে পারেন ওই উড়ো খবরের মতন ভেসে আসছিল। বাবা কাউকে কিছু না জানিয়ে মেইন অফিসে গিয়ে সরাসরি এর খোঁজ নিয়ে আসেন। ওখানে দেখা যায় আসল তালিকায় এমন অনেকের নাম নেই যারা আমাদের এখানে সরকারি চাকরিজীবী বলে নাম ভাঙিয়ে কাজ করে চলেছেন। ভাবতে পারছেন? ওই ফাইলটা আদৌ অক্ষত রয়েছে বলে আপনার মনে হয়? না, তা আমার মনে হয় না। থাকলে আমি ঠিকই পেতাম। আপনাদের এখানে তো কলকাতা থেকেও একটা স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্য করার জন্য এসেছিল। একটা নয়, অনেক স্বেচ্ছাসেবী সংস্থাই বেশিরভাগ সময় এখানে আসেন। ওনারা আসার আগে এখানকার মানুষদের সব কিছু শিখিয়ে রাখা হয়, যাতে কেউ ওনাদের সামনে মুখ না খোলে। আচ্ছা, আপনারা এটা ধরুন, বলছি এখানে একটা ছেঁড়া ম্যাপ আছে। ওরা কখন কিভাবে হামলা করতে পারে সেটার একটা আইডিয়া করার জন্যই এই এমন একটা খসড়া আগে থেকেই তৈরি করে রাখা। এটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা বাবার ডায়েরির ভাঁজে ছিল। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজ আমি আসি তাহলে। আর হ্যাঁ, কোনো প্রয়োজন হলে কিন্তু লোক মারফত খবর পাঠাবেন। বাবু, আমিও আজ যাই। পেন নাম। আপনি খাঁচার জোগাড় করে রাখবেন, আগামীকাল সকালেই আমি ওটা নিতে যাব। আগামীকাল শহর থেকে অনেক জিনিসপত্র আসবে। রাঘব বোয়ালকে পাকড়াও করতে হলে এর থেকে ভালো সুযোগ আর পাবো না। তবে এই কথাগুলো যেন এই চার দেয়ালের বাইরে না যায়। কখন কাকে কি করতে হবে সেগুলো আমি সব পরে বলে দেব। পরের দিন সকালে অনিরুদ্ধ সত্যি সত্যি বাঘ ধরবে বলে খাঁচাটা নিয়ে এলো। তারপর বিকেলের দিকে লোকজন জড়ো করে একটা বড় গাছের মগডালের সাথে সেই খাঁচাটা এমন কায়দা করে বেঁধে রাখলো যাতে নিচে একজনকে ধরতে এলেই ওই খাঁচাটা খুলে পড়ে। এই যে সবাই ভালো করে তাকিয়ে দেখুন, আমাদের এই দুটি তীরের মধ্যে দিয়ে যে নদীর সরু বাঁক বয়ে গেছে, এই বাঁকটাই হলো আমাদের দুপ্রান্তের সীমানা। এই তীরের মধ্যে থেকে কেউ ভুল করে ওদিকে যাবেন না। যদি নিজেদের জীবনে আলো ফিরিয়ে আনতে চান, তবে আজকে আমাদের মধ্যে থেকে কাউকে হয়তো মরতেও হতে পারে, কিন্তু আপনাদের বলিদান ব্যর্থ যাবে না। দয়া করে আমার সহযোগিতা করুন। ঘন্টার পর ঘন্টা ঝোপঝাড় জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে থাকতে একটা সময় দূর থেকে কারো যেন পায়ের শব্দ শুনতে পেলাম। বস বস, আমার পায়ে কি যেন একটা আসাচ্ছে। বস, কুমির! বস! ফায়ার! বাঁচাও, বাঁচাও, কি আছো? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! এটা কি? খোল এটা, আমাকে এখান থেকে মুক্ত করো। পালা 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 পালা! ওরে পল্লব বাবুর ভূত ফিরে এসেছে! ভূত ভূত! পালাও 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 পালাও! না, কেউ কোথাও যাবে না। পল্লববাবু, এখনো সময় আছে, তাড়াতাড়ি বলে ফেলুন আপনি ঠিক কি কি জানেন এবং আপনার কাছে কম বেশি কি কি জিনিস মজুত রয়েছে। আমি খুব ভালো করে জানি আপনি মরেননি। সেদিন যখন আপনার পেটে আমি লাথিটা মেরেছিলাম,
তখন ওই এক আঘাতেই আপনার কুপোকাত হওয়ার অবস্থা দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনার শরীরে এর আগে অস্ত্রোপচার করা হয়েছে। তারপর হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারি জীবৎকালে নাকি আপনার পেটে একটা অপারেশন করা হয়েছিল। তারপর থেকে ওটা আপনার উইক পয়েন্ট। বাবা বাবা বেঁচে আছে? আপনি আমার কথা একবার শুনুন। দেখুন, আপনিও তো মানুষ, আপনি তো শুনতে পাচ্ছেন জঙ্গল থেকে বাঘের গর্জন ভেসে আসছে। দয়া করে আমার প্রতি এমন নিষ্ঠুর হবেন না। আমাকে একবার এখান থেকে বের হতে দিন, তারপর আমি সব কিছু স্বীকার করে নেব। বড়ই দুঃখিত, তবে ওই ভুলটা যে আমরা আর করতে পারবো না। আপনার যা কিছু বলার আছে তা ওই পারে থেকেই বলতে হবে। এতদিন ধরে আপনি এলাকার মানুষদের চোখের জল নিয়ে ছিনিমিনি খেলেছেন, আর আজ তার ফল ভোগ করবেন না, তো এটা হতে পারে না। আপনি বলেছিলেন না আমি 4 আনার ডিটেকটিভ হয়ে আপনার দপ্তরে ঢোকার সাহস পাই কোথা থেকে? তবে একটু কষ্ট করে তাকিয়ে দেখুন, আমার লোকবলটা দেখতে পাচ্ছেন? আপনাকে যদি এই মুহূর্তে বাঘের হাত থেকে মুক্ত করেও দিই, তবে আজ এখানকার জনতার হাতে আপনাকে মরতে হবে। আর এই লোকবল আমাকে আপনার মতন ভাড়া করা গুন্ডা দিয়ে জোগাড় করতে হয়নি। নিজের সততা আর পরিশ্রম দিয়ে এটা আমি অর্জন করেছি। একবার ভেবে দেখুন তো, বাইরে থেকে আসা এই একটা মানুষের লড়াই দেখে যদি এখানকার মানুষ তাদের পাশে এভাবে ঢাল হয়ে দাঁড়াতে পারে, তবে আপনারা কেন এতদিন ধরে এদের মন জয় করতে পারেননি? নিজেরা তো দিব্যি হিমশীতল করে পায়ের উপর পা তুলে নোট গুনে গিয়েছেন, অথচ একবারও কি ভেবে দেখেছেন এই মানুষগুলোর পাতে একটু নুন লঙ্কা জুটছে কিনা? পল্লববাবু, আপনি ওপারে দাঁড়িয়ে ঠিক যেই প্রাণভয় মরিয়া হয়ে উঠেছেন, সেই প্রাণভয় একটা সময় এনাদেরও ছিল। পেটের তাগিদে একের পর এক প্রিয়জন হারিয়ে ওদের মুখ বন্ধ করে থাকতে হয়েছে। বাবা, তোমার সেদিন নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে একটুও কষ্ট হয়নি? তুমি জানো তোমার চিন্তায় আমি কত রাত ভালো করে ঘুমোইনি। তুমি নিজেকে মৃত প্রমাণিত করে এই গ্রামের সকলের কাছে নায়ক হয়ে উঠেছিলে। সবাই তোমার নামে ধন্যি ধন্যি করত। ওরা জানতো তুমি ওদের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলে। আর আজ এভাবে আমাদের সকলকে হারিয়ে দিয়ে অপরাধীদের মাথা হয়ে তুমি সামনে এলে। আমার ভাবতেও লজ্জা করে যে আমি তোমার মেয়ে। ছি ছি বাবা, ছি। দেখ মা, এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। তাছাড়া চুরি তো আমি একা করিনি, আরও অনেকেই করেছে। হ্যাঁ, আর তারা সবাই এখন জেলে পৌঁছবে। দেখুন, এই দুনিয়ায় সকলের অর্থের প্রয়োজন হয়। হ্যাঁ, আমি হয়তো একটু বেশিই লোভ করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন সেটা আমার একার জন্য নয়। আমি চেয়েছিলাম আমি যখন সত্যিই এই পৃথিবীতে থাকবো না, তখন যেন আমার স্ত্রী সন্তানের কোনো কষ্ট না হয়। এই সামান্য চাহিদা থেকেই আমি অর্থ উপার্জনের জন্য ঘুরপথ বেছে নিয়েছিলাম। এভাবে অসৎ পথে আমাদেরকে আরামে নাই রাখতে পারতে? এর চেয়ে না খেয়ে মরে যেতাম। এত সহজ নয় রে। আজ হয়তো আমাকে ঘৃণা করছিস বলে এতগুলো কথা সহজে বলতে পারছিস, কিন্তু তুই তো কখনো খিদের জ্বালা সহ্য করিসনি, তাই জানিস না সেটা কতটা ভয়ঙ্কর। তোদের কথা চিন্তা করেই আমি তিলে তিলে এই গ্যাং গড়ে তুলেছিলাম। আমার তো ইচ্ছে ছিল তোকেও এর মধ্যে সামিল করব, কিন্তু পরে আমি বুঝতে পারি যে তোর দ্বারা এই সমস্ত কাজ হবে না। তুই বোকার মতন ওইসব জেলে, মধু সংগ্রহকারী, মাঝি এদের জন্য ছুটে মরতিস। কিন্তু তোর উপর আমার নজর ছিল। কখন কোথায় কি করছিস না করছিস সব আমার লোকজন জানতো। আমার লাভ যত বাড়তে থাকলো, ততই তুই ধীরে ধীরে ক্ষমতায় আসতে শুরু করলি। আমি বুঝতে পেরেছিলাম তোর সামনে এই ভালো মানুষের মুখোশটা আমার আর বেশি দিন থাকবে না, কিন্তু বাবা হয়ে মেয়ের কাছে এই ভাবমূর্তি আমি নষ্ট করতে চাইনি। গ্রামের মানুষ তোকে আমার চাইতেও অনেক বেশি বিশ্বাস করতে শুরু করেছিল। আমার কাছে মাঝে মধ্যেই দলের কাজকর্মের চিঠি আসতো, কিন্তু সেগুলো যাতে তোর হাতে না পড়ে তাই চিঠিগুলো পড়ার পরেই আমি ওগুলোকে শেষ করে ফেলতাম। তুই সেগুলোকে হুমকির চিঠি বলে ধরে নিতিস। এদিকে সেই সময় আমার কাছে আরও বড় একটা সুযোগ আসে। সেখানে বলা হয়েছিল আমি যদি 4 জনকে বেআইনিভাবে এই অঞ্চলে চাকরি পাইয়ে দিই, তাহলে ওরা আমাকে অনেক টাকা পুরস্কার দেবে। আর কাজ হয়ে যাবার পর সেটাই হলো। কিন্তু এই টাকাগুলো ঘরে তুলতেই তোর মা আমাকে সন্দেহ করতে শুরু করে। শেষমেশ আমি বলেছিলাম ওগুলো আমার টাকা নয়, ওগুলো আমি অপরাধীদের কাছ থেকে উদ্ধার করে এনেছি। কয়েকদিন পর সেগুলো সরকারের কাছে জমা দিতে হবে। আর তারপর থেকেই লোক লাগিয়ে বাধ্য হয়ে আমার গড়নের মতো একটা মানুষকে খুন করতে হয়। ওর লাশটাকেই আমার ছিন্ন ভিন্ন পোশাক পরিয়ে ওই চড়ায় ফেলে আসা হয়েছিল। আমি জানতাম বাকি কাজটা বাঘেই করে রাখবে।
তারপর যা কিছু হয়েছে সবটাই আমার প্ল্যান মাফিক হয়েছে। এবার তবে নতুন জীবনের জন্য প্রস্তুত হয়ে পড়ুন। সত্যি বলছেন? আমাকে আপনারা ছেড়ে দেবেন? আগে না, তবে পল্লববাবু আপনি চাইলে আমি আপনার চারপাশ থেকে ওই ঘেরাটোপ তুলে ফেলতে পারি। আমি নিজের কর্মের জন্য অনুতপ্ত, দয়া করে প্রায়শ্চিত্ত করার মতো সুযোগটা দিন। ঠিক আছে, তবে আপনার ইচ্ছেকেই আমি স্বীকৃতি দিলাম। অনেক ধন্যবাদ পাকরাশি বাবু, এবার আপনি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসতে পারেন। কি এসবের পিছনে ওই হারামজাদা পাকরাশি রয়েছে? শালা আমার খেয়ে আমার পড়ে আমার সাথেই বেইমানি। চুপ শালা, তোদের মতন শাসকদের সাথে এতদিন তালে তাল মিলিয়ে চলতে হয়েছিল শুধুমাত্র এই বদলি আর প্রাণের ভয়। নয়তো পুলিশের পোশাক পরে কেউ কখনো শখ করে কাদায় নামে না, বুঝছিস? এগুলির আওয়াজটা চিনতে পারছিস? মনে আছে আমাকে বলেছিলি তোর কথা না শুনলে একটা গুলিতেই আমাকে শেষ করে ফেলবি। আজকে আমার পালা। এই মুহূর্ত থেকে তোর শাস্তির জন্য এমন ব্যবস্থা করব যাতে মৃত্যুর আগে ওই অন্ধকার গড়াদের চৌহদ্দির বাইরে তুই বেরোতে না পারিস। দেখ কি করি। কাজটা আপনি ঠিক করলেন না, এর বদলা আমি নেবই। সব হিসেব থানায় গিয়ে মেলাবেন। এখন চলুন। এই তোরা ওর কোমরের দড়িটা কষে বাঁধ, আর সকলের সামনে হাতে হাত করা আর কোমরে দড়ি পরিয়ে হিড় হিড় করে টানতে টানতে পরিদর্শককে শেষবারের মতন এই গ্রাম পরিদর্শন করিয়ে জেলে পড়ব। চল। থেকে থেকেই দর্শনা দেবী ফুঁপিয়ে ওঠা কান্নার শব্দটা আমার কানে আসছিল, তবে ওনাকে সান্ত্বনা দেবার মতন কোনো ভাষা আমার জানা ছিল না। আমার আর অনিরুদ্ধর ছুটিও ফুরিয়ে এসেছে, এবার আমাদেরও কলকাতায় ফিরতে হবে। আশা করি এবার সুন্দরবনের মানুষগুলো নতুন করে কিছু সুযোগ সুবিধা পাওয়ার অবস্থান লাভ করবে।